কেমন আছো বন্ধুরা? আজকে আপনাদের জন্য একটা অসাধারণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমার গল্প নিয়ে হাজির হলাম। আজকের এই গল্পটা একজন মহান যোদ্ধার, যে তার জীবনে কখনো মাথা নত করেনি, কখনো ভয় পায়নি, যে নিজের মাতৃভূমির জন্য মাত্র ৩০০ সৈনিক নিয়ে যুদ্ধ করতে গিয়েছিল। সেই সময়ের সবচেয়ে শক্তিশালী পার্সিয়ান সম্রাটের ৩ লক্ষ সৈনিকদের সাথে। গল্পটা ৪৮০ সালে থার্মোপলি যুদ্ধের উপরে নির্মিত, যেখানে মাত্র ৩০০ জন সৈনিকের বীরত্ব, সাহস আর বলিদান দেখলে আপনার রক্ত গরম হতে বাধ্য। গল্পের শুরুতে আমাদের গ্রিক সাম্রাজ্যের এক রাজ্য স্পার্টাকে দেখানো হয়, যেখানে কয়েকজন স্পার্টান যোদ্ধা একজন সদ্যজাত বাচ্চাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছিল। কারণ স্পার্টার রাজ্যে যদি কোনো বাচ্চা জন্মগত কোনো ত্রুটি বা দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। কারণ এই রাজ্যে ছিল সাহসী, শক্তিশালী আর নির্ভীক মানুষদের রাজ্য। বাচ্চাটা নিজের পায়ে দাঁড়ানোর পর থেকে তাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া হয়। তাকে বোঝানো হয় যে স্পার্টা রাজ্যের হয়ে যুদ্ধ করা আর সেই যুদ্ধে শহীদ হওয়াই সবচেয়ে গৌরবের বিষয়। আর সেই বাচ্চাটা যখন মাত্র ৭ বছর বয়সে পা দেয়, তখনই তাকে তার মায়ের কাছ থেকে দূরে সৈন্যদের মাঝে নিয়ে যাওয়া হয় রণকৌশল শেখানোর জন্য। সেখানে তাদেরকে লড়াই করতে হয় নিজেদের সমবয়সী যোদ্ধাদের সাথে, সাথে তাদের টর্চার করা হয়, ক্ষুধার্ত রাখা হয়, যেন সব পরিবেশের সাথে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তাদের শেখানো হয় যত বেশি ঘাম এখানে ফেলবে ততই কম রক্ত ফেলতে হবে যুদ্ধক্ষেত্রে। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে স্পার্টা রাজ্য তৈরি করে চলেছে এমন লক্ষ লক্ষ বীর যোদ্ধা, যাদেরকে পরীক্ষা করার জন্য অন্ধকার রাতে বরফে ঘেরা একটা জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বাচ্চাদের লড়াই করতে হয় ভয়ঙ্কর সব জন্তুদের সাথে। আর আজকে এক কিশোর এই পরীক্ষা দিতে মুখোমুখি হয়েছিল ভয়ঙ্কর এক নেকড়ের সাথে। ছেলেটা ধীরে ধীরে ২ পাহাড়ের ফাটলের মধ্যে ঢুকে যায়, আর সেই নেকড়েটাও তাকে ধরতে সেই সরু জায়গাতে ঢুকে পড়ে। ছেলেটার চোখে কোনো ভয় নেই, আছে শুধু নিজেকে প্রমাণ করার আদম্য ইচ্ছা। তাই সে তার হাতে থাকা বর্ষাটা সোজা নেকড়ের মুখে ঢুকিয়ে জন্তুটাকে সেখানেই মেরে ফেলে। আর এই ছেলেটার এমন সাহসিকতার জন্য তাকে তৎকালীন স্পার্টা রাজ্যের রাজা ঘোষণা করা হয়। আর এই ছেলেটাই হলো সেই বিখ্যাত রাজা লিওনিডাস। তো রাজ্য অভিষেক হবার পর ৩০ বছর কেটে গেছে। রাজা এখন এক বাচ্চার বাবা। আজকে সে তার রানীর সামনে তার ছেলেকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিল। আর তখনই রাজার এক বন্ধু এসে তাকে জানায় যে পারস্য সাম্রাজ্যের এক দূত এসেছে লিওনিডাসের সাথে দেখা করতে। রাজা সেখানে গেলে দেখতে পায় যে তার একজন কাউন্সিলর দূতকে সাথে করে নিয়ে এসেছে। বলে রাখা ভালো, সেই সময় রাজার হাতে সব ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা প্রয়োগ করতে হলে রাজ্য সংসদের অনুমতি দরকার হতো। আর সেই রাজ্য সংসদের সদস্যদেরকেই কাউন্সিলর বলা হতো। তো যাই হোক, দূত কিছু বলার আগেই রাজা তাকে সাবধান করে দিয়ে বলে, কথা অবশ্যই ভেবেচিন্তে বলবে, কারণ কোনো ভুল হলে তার দায় কিন্তু তোমাকেই নিতে হবে। এখন বলো, কি মেসেজ এনেছো আমার জন্য? দূত বলে, জায়গা এবং পানি। কথাটা শুনে রানী বলে যে সামান্য জায়গা আর পানির জন্য তুমি পারস্য থেকে এত দূরে এসেছো? রানীর কথা শুনে দূত বলে যে ছেলেদের কথার মধ্যে মেয়েরা কি করে? কথাটা শুনে রাজা দূতকে সাথে নিয়ে হাঁটতে থাকে। আর দূত বলে, দেখো লিওনিডাস, আমি পারস্য সম্রাট জার্জিসের পক্ষ থেকে এসেছি। সম্রাট যা চায় সেটা যে কোনো মূল্যে হাসিল করে নেয়। সম্রাট চায় তুমি আমাদের অধীনস্থ হয়ে যাও, নয়তো সম্রাটের লক্ষ লক্ষ সৈনিক, যারা কিনা হাঁটলেও ভূমিকম্প হয়ে যায়, পানি খেলে নদী শুকিয়ে যায়, তারা তোমার রাজ্যে হামলা করে সবকিছু দখল করে নেবে, সবাইকে গোলাম বানিয়ে ফেলবে। কথাগুলো শুনে রাজা কিছুক্ষণ নিজের রাজ্য আর রাজ্যবাসীকে নিয়ে চিন্তা করে। আর তারপর দূতকে বলে, আমি আগেই বলেছিলাম কথা বলার সময় হিসেব করে নিও। একে তো তুমি রাজ্যে এসেছো তোমার কাছে পরাজিত রাজার মাথার খুলে নিয়ে, তারপর আবার আমার রানীকে অপমান করে এসছো, আমার প্রজাদের হুমকি দিয়েছ। এখন এইসব কিছুর মাসুল তো তোমাকে দিতেই হবে। এটা বলে রাজা দূত এবং তার সঙ্গীদের এক গভীর কুয়োতে ফেলে সেখানেই মেরে ফেলে। আর এই ঘটনার মাধ্যমে পারস্য সম্রাট বুঝে যায় যে গ্রিস দখল করতে হলে স্পার্টাকে ধ্বংস করতেই হবে। চারিদিকে যুদ্ধের দামামা বাজতে শুরু করে, কিন্তু স্পার্টার রাজারা চাইলেই যুদ্ধে জড়াতে পারে না। যুদ্ধ করতে হলে তাদের রাজ্যের ধর্মগুরুদের অনুমতি নিতে হয়, আর এই অনুমতির জন্য তাদেরকে অনেক অর্থ উৎসর্গ করতে হয়। এই ধর্মগুরুদের ইফোর বলা হয়। এরা পাহাড়ের অনেক উঁচুতে বসবাস করত, আর আজকের রাজা এসেছিল এদের কাছে অনুমতি নেবার জন্য। তো যথারীতি রাজা ইফোরদের কাছে গিয়ে অনেক স্বর্ণ উৎসর্গ করে, আর তারপর নিজের যুদ্ধের প্ল্যান তাদেরকে জানায়। লিওনিডাস ভেবেছিল যে পারস্যের দূত হয়তো তাদের সৈন্যের ব্যাপারে অনেক বাড়িয়ে বলেছে, আর যদি সৈন্য অনেক বেশিও হয়
তাতেও লিওনিডাস ভার পায় না। তারা স্পার্টার যোদ্ধাদের উপরে সম্পূর্ণ ভরসা আছে। তারা তাদের রাজ্যের প্রবেশদ্বারের সরু পাহাড় আর সমুদ্রের কিনারায় পারস্যের সৈন্যদের সাথে যুদ্ধ করতে চাচ্ছিল, কারণ এই জায়গাতে তারা সহজেই পার্সিয়ান সৈনিকদের হারিয়ে দিতে পারবে। কিন্তু ইফোরেরা বলে যে এটা আগস্ট মাস, এটা স্পার্টানদের জন্য উৎসবের মাস, এই মাসে কোনো যুদ্ধ করা যাবে না। কথাটা শুনে রাজা প্রচণ্ড রেগে যায়, কারণ সে মাত্র এই কয়জন গুরুর কথাই নিজের রাজ্যকে বিপদে ফেলতে পারে না। তাই ইফোরেরা বলে যে ঠিক আছে, তাহলে আমাদের ওরাকেলের সাথে পরামর্শ করতে হবে। এখানে ওরাকাল হলো এই রাজ্যের সবথেকে সুন্দরী মেয়েরা, যাদেরকে এই পাহাড়ে ধরে এনে বিভিন্ন জাদুমন্ত্র করে তাদের মাধ্যমে দেবতাদের কথা মানুষের কাছে পৌঁছানো যেত। তাই এখন ইফোরেরা একটা মেয়েকে এভাবে জাদুমন্ত্র করে দেবতাদের কথা শুনতে থাকে, যেখানে দেবতারাও বলেছিলেন যে স্পার্টানরা যদি এই মাসে যুদ্ধে জড়ায় তাহলে পুরো গ্রিসের পতন হবে। কিন্তু লিওনিডাস জানতই না যে এই ইফোরদের অনেক আগেই পার্সিয়ান সম্রাট স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিয়েছিল। এছাড়াও স্পার্টার কাউন্সিলর থ্যারনো পার্সিয়ানদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তাদের উদ্দেশ্যই ছিল রাজাকে যুদ্ধ না করতে দেয়া। কিন্তু একজন দেশপ্রেমী সাহসী রাজা কি কখনো এসব গুরুদের কথাই থেমে থাকবে? কখনো না। তাই পরদিন লিওনিডাস তার রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ ৩০০ জন যোদ্ধাকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আর এই যোদ্ধাদের ক্যাপ্টেন ছিল লিওনিডাসের সবথেকে কাছের বন্ধু, যে কিনা যুদ্ধের জন্য তার যুবক ছেলেটাকেও নিয়ে এসেছিল। এই সবের মধ্যে রাজাকে থামাতে সেখানে থ্যান্ন বাকি কাউন্সিলরদের নিয়ে হাজির হয়ে যায়। তারা রাজাকে বলে, মহারাজ, আমরা শুনেছি ওরাকল এই মাসে সব ধরনের যুদ্ধ বন্ধ রাখতে বলেছে, এটাই তো আমাদের আইন, কিন্তু আপনি এত সৈন্য নিয়ে কোথায় যাচ্ছেন? রাজা বলে যে আমি তো ব্যাস উত্তরের দিকে একটু হাঁটতে যাব, এরা ৩০০ জন আমার বডিগার্ড। এই কথা শুনে তাদের আর বলার কিছুই থাকে না, কারণ পার্সিয়ানদের লাখ লাখ সৈন্যদের বিরুদ্ধে ৩০০ জন নিয়ে কোনো পাগলও যুদ্ধ করতে যাবে না। কিন্তু রাজা এসব কিছুর পরোয়া করে না। সে যাবার আগে তার স্ত্রী সন্তানের থেকে বিদায় নিয়ে নেয়। রানী রাজাকে একটা লকেট পরিয়ে হাসি মুখে বিদায় দেয়, কারণ স্পার্টায় কোনো দুর্বল হৃদয়ের মানুষের জায়গা নেই। এদিকে লিওনিডাস যখন তার সৈন্যদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন দূরে পাহাড়ে দাঁড়িয়ে একটা কুজো মানুষ তাদের উপরে নজর রাখছিল। এভাবে লিওনিডাস যখন রাজ্য থেকে অনেকটা দূরে এসে পড়েছিল, তখনই তার সাথে দেখা হয় ডেক্সাস নামের এক সেনাপতির। ডেক্সাস ছিল স্পার্টার পাশের রাজ্যের একজন সেনাপতি, যে কিনা স্পার্টার সাথে পারস্যের যুদ্ধের কথা শুনে নিজের যোদ্ধাদেরকে নিয়ে লিওনিডাসকে সাহায্য করতে এসেছিল। কিন্তু ডেক্সাস রাজার সাথে থাকা মাত্র ৩০০ জন সৈন্য দেখে বলতে থাকে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাদের চেয়ে অনেক বেশি সৈন্য নিয়ে আসবে। লিওনিডাস আস্তে আস্তে ডেক্সাসের কয়েকজন সৈন্যকে তাদের পেশা জিজ্ঞাসা করে। কেউ বলে সে কামার, কেউ বলে কুমোর, তো কেউ ধোপা। কিন্তু লিওনিডাস যখন তার সৈন্যদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের পেশা কি, তখন সবাই চিৎকার করে জবাব দেয়, আমরা যোদ্ধা। ডেক্সাস বুঝে যায় যে লিওনিডাসের সাথে সেরা যোদ্ধারাই রয়েছে, আর এবার একসাথে তারা এগিয়ে যেতে থাকে, আর তাদের পিছু করতে থাকে সেই কুজো লোকটা। এভাবে যেতে যেতে স্পার্টার সীমান্তের এক গ্রামে এসে পৌঁছায়। তারা কিন্তু দুর্ভাগ্যবশত এই পুরো গ্রামটাকে পার্সিয়ানরা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। তারা সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ এই গ্রামে একটা মানুষও ছিল না। কিন্তু তখনই তাদের পেছন থেকে কেউ একজন আসতে থাকে। সৈন্যরা প্রস্তুত হয়ে যায়, কিন্তু তারা দেখতে পায় একটা আহত বাচ্চা ছেলে এগিয়ে আসছে, যে কিনা রাজার কোলে মৃত্যুবরণ করার আগে তাকে বলে, ওরা অন্ধকার থেকে জানোয়ার ধরে নিয়ে এসেছে, জানোয়ারগুলো আমাদের সবাইকে মেরে শুধু আমাকে ছেড়ে দিয়েছে। কথাটা বলে বাচ্চাটা সেখানে মারা গেলে লিওনিডাসের সৈন্যরা সবাই দেখতে পায় যে এই গ্রামের সবাইকে মেরে পার্সিয়ানরা একটা গাছে ঝুলিয়ে রেখেছে। এদিকে ডেক্সাস অন্ধকার জানোয়ারদের কথা শুনে লিওনিডাসকে বলে, আমি অনেক আগে থেকে এমন অন্ধকার ভূতের কথা শুনেছি, ওরা নাকি মানুষের আত্মা স্বীকার করে, ওদেরকে না তো মারা যায় না পরাজিত করা যায়, ওরা অমর। রাজা এই কথা শুনে বলে যে কোনো ব্যাপার না, আমরা ওদেরকেও দেখে নেব। এরপর রাজা তার সৈন্যদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে আসে, আর সেদিন রাতে সত্যি সত্যি ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। দেবতা জিউসের বজ্রাঘাতে উত্তাল সমুদ্রে ধ্বংস হয়ে যায় পার্সিয়ানদের সব জাহাজ। এইসব কিছু দেখে সৈন্যরা উৎসবে মেতে উঠল। সেদিন চুপ করেছিল শুধুমাত্র রাজা লিওনিডাস। এদিকে স্পার্টা রাজ্যের রানী তার বিশ্বস্ত একজন কাউন্সিলরকে ডেকে পাঠিয়েছিল। আসলে রানী জানত পার্সিয়ানদের লক্ষ লক্ষ সেনাবাহিনীর সাথে লিওনিডাস হয়তো যুদ্ধে হেরে যাবে। তাই সে রাজ্য সংসদে কথা বলে সব কাউন্সিলরদেরকে বুঝিয়ে বলে যুদ্ধে সৈন্য পাঠাতে চাচ্ছিলেন। কিন্তু এই রাজ্যে মহিলাদের কখনো সংসদে কথা বলার অনুমতি দেয়া হতো না। তাই রানী এই কাউন্সিলরকে ডেকেছিলেন যাতে তিনি রানীকে সংসদে কথা বলার একটা ব্যবস্থা করে দেয়। এদিকে পরদিন সকালে ডেক্সাস আর স্টেলিয়ন দেখতে পায় যে গতকাল রাতে শত শত সৈন্য মারা গেল, পার্সিয়ানদের কাছে এখনও লাখ লাখ সৈন্য রয়েছে। ডেক্সাস ভয় পেয়ে বলে যে আমরা হয়তো আর বাঁচব না।
কিন্তু স্টেলিওস হাসতে হাসতে বলে যে আমি শত শতবার লড়াই করেছি, কিন্তু আমার চেয়ে শক্তিশালী কোনো যোদ্ধাকে আজ অবধি পাইনি যে আমাকে শহীদ করবে। আশা করি পার্সিয়ানরা আমাকে মারতে পারবে। স্পার্টানদের এমন কথা শুনে ডেক্সাস অবাক হয়ে যায়, কারণ ওদের মাঝে মৃত্যুর কোনো ভয়ই ছিল না। তো এখন স্পার্টানরা যখন তাদের হাতে ধরা পড়া সকল পার্সিয়ানদেরকে মেরে একটা দেয়াল তৈরি করছিল, তখনই সেখানে আরেকজন পার্সিয়ান দূত চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে যে আমি আমাদের দেবতা ও মহান সম্রাট জার্জিসের পক্ষ থেকে এসেছি। তোমরা কি ভেবেছো গুটি কয়েক পার্সিয়ান সেনাদেরকে মেরে তোমরা যুদ্ধে জিতে গেছো? আমাদের আরও লাখ লাখ সৈন্য রয়েছে, আমরা তীর ছুড়লে পুরো আকাশ ছেয়ে যায়। স্টেলিয়াস বলে যে ঠিক আছে, আমরা তাহলে ছায়ায় দাঁড়িয়ে যুদ্ধ করব। কথাটা শুনে দূত রেগে গিয়ে বলে যে তোমাদের বর্বরতার শাস্তি আজ তোমাকে পেতেই হবে। বলে সে চাবুক ছুটতে গেলে স্টেলিয়াস এক লাফে দূতের হাত কেটে দিয়ে বলে যে শাস্তি দিতে হলে যুদ্ধ করো, আমাদের আরও পার্সিয়ানদের লাশ প্রয়োজন এই দেয়ালটা উঁচু করার জন্য। তো এদিকে আবার লিওনিসের পিছু করা সেই কুজো লোকটাকে আমরা দেখতে পাই যে ফাইনালি রাজার সাথে দেখা করেছে। লোকটা বলে যে মহান রাজা, আমার কি ক্ষমা করবেন? আমি অ্যাফিলিটিস, আমার জন্ম স্পার্টার রাজ্যেই হয়েছিল, কিন্তু আমি পঙ্গু ছিলাম বলে আমাকে বাঁচাতে আমার বাবা মা স্পার্টা সেদে পাল্লেছিল। আমি সারা জীবন স্পার্টার হয়ে যুদ্ধ করতেছি। রাজা এফিলিটিসের দেশের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হলেও তিনি জানতেন যে এফিলিটিস এই যুদ্ধে গেলেই মারা পড়বে, সে যুদ্ধ করতেই পারবে না। তাই রাজা তাকে বলে যে দেখো, তুমি যদি সত্যি সেবা করতে চাও তাহলে রণক্ষেত্রে নয়, তুমি আমাদের তাঁবুতে আহত সৈনিকদের সেবা করো, তাদের খাবার ও পানির ব্যবস্থা করো, যুদ্ধক্ষেত্রে তোমার জন্য নয়। এই কথা শুনে বেচারা এফিলিটিস প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। এরপর রাজা যখন সৈন্যদের সাথে প্ল্যান করতে নিচে নামে, তখনই তাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে। সবাই ভেবেছিল ভূমিকম্প হচ্ছে, কিন্তু লিওনিডাস বুঝে গিয়েছিল যে পারস্যের লক্ষ লক্ষ সৈনিক যুদ্ধ করতে আসছে। তাই তারা সাথে সাথেই ফর্সা ঢাল সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে যায়। কয়েক হাজার সৈন্য নিয়ে এক পার্সিয়ান সেনাপতি এগিয়ে এসে স্পার্টনদের উদ্দেশ্যে বলে, এক্ষুনি সবাই সারেন্ডার করে দাও, নয়তো সবাই মারা পড়বে। কথা শেষ হবার আগে স্পার্টানরা বর্ষা ছুঁড়ে সেনাপতিকে সেখানেই মেরে ফেলে। আর এরই মাধ্যমে শুরু হয়ে যায় সম্মুখ যুদ্ধ। স্পার্টানরা একটা সরু জায়গাতে নিজেদের দুর্গ বানিয়ে নিয়ে একের পর এক ভয়ঙ্কর হামলায় গুড়িয়ে দিতে থাকে পার্সিয়ান সেনাদের এক একটা দল। এখানে স্পার্টানদের যুদ্ধকৌশল দেখে বোঝাই যাচ্ছিল যে এরা সত্যিই ৩০০ বছর ধরে পৃথিবীর সেরা যোদ্ধাদেরকে প্রস্তুত করেছিল। তাদের যুদ্ধের নীতি ছিল কোনো ক্ষমা নয়, কোনো বন্দী নয়, শুধু শত্রুকে নিঃশেষ করা। এভাবে যুদ্ধ করতে করতে তারা শত শত পার্সিয়ান সেনাদের এক উঁচু পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেয়। সেদিনের মতো সম্মুখযুদ্ধ শেষ হলো, তখনই লাখ লাখ পার্সিয়ানরা তাদের দিকে তীর ছুটতে থাকে। সত্যি সত্যি তীরের ছায়া আকাশ ঢেকে গিয়েছিল, কিন্তু স্পার্টানরা তাদের ঢাল দিয়ে নিজেদের সুরক্ষা করছিল। এখানে স্টেলিওস আস্তে আস্তে বলে যে দেখেছ, পার্সিয়ান কাপুরুষদের জন্য সত্যিই আমাদের ছায়ায় বসে যুদ্ধ করতে হচ্ছে। কিছুক্ষণ পর তীরবর্ষণ শেষ হলে তাদের দিকে ধেয়ে আসতে থাকে বিশাল একদল পার্সিয়ান ঘোড়সাওয়ার। স্পার্টানরা তাদের সাথেও নিজেদের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে থাকে। আর দেখতে দেখতে স্পার্টানরা নিজেদের একজন সৈনিককেও না হারিয়ে ঘোড়সাওয়ার বাহিনীকেও পরাজিত করে ফেলে। এদিকে স্পার্টান রাজ্যের রানী তার বিশ্বস্ত কাউন্সিলরের সাথে দেখা করে। সে রানীকে জানায় যে আপনার সংসদে কথা বলার মাঝে সবথেকে বড় বাধা হলো থেরন। ওকে যা চায় ওকে সেটা দিয়ে আপনার বন্ধু বানিয়ে নিন। রানী বলে যে তার হাজব্যান্ডের কাছে 2 দিন সময় নেই, কিন্তু কাউন্সিলরের কাছে কোনো উপায় ছিল না, কারণ রাজা এই রাজ্যের আইন অমান্য করে যুদ্ধ করতে গিয়েছে। এর এদিকে লিওনেস খবর পায় যে তাদের সাহায্য করতে গ্রিক সাম্রাজ্যের কিছু রাজ্য তাদের অনুমতি চেয়েছে। এদিকে স্টেলিয়াস এসে রাজাকে খবর দেয় যে তাদের সাথে দেখা করতে সম্রাট জার্জিস এখানেই আসছে। আর এবার ফাইনালি লিওনিডাস সরাসরি জার্জিসের সাথে দেখা করে। সম্রাট জার্জিস লিওনিডাসকে বলে, আসো লিওনিডাস, আমরা একটা আলোচনার মাধ্যমে সমাধান বের করি, কারণ যুদ্ধ করে তোমাদের মতো অদম্য যোদ্ধাদেরকে মেরে ফেলা আমাদেরই ক্ষতি। কারণ তোমরা যদি আমার কাছে নতজানু হয়ে যাও, তাহলে আমাদের শক্তি কয়েকশো গুণ বৃদ্ধি হয়ে যাবে। আমি তোমাকে পুরো পারস্যের সেনাপ্রধান করে দেব, পুরো ইউরোপের যুদ্ধে তলোয়ার থাকবে তোমার হাতে। কিন্তু এত কিছুর পরেও লিওনিডাস বলে যে দেখো, তোমার সৈন্যদের মারতে মারতে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি নতজানু হতে পারবো না। তবে তুমি যদি আমার পা টিপে ব্যথা সারিয়ে দিতে পারো, তাহলে আমি ভেবে দেখতে পারি কথাটা। শুনে জার্জিস প্রচণ্ড অপমানিত হয়ে বলে যে আমি ইতিহাস থেকে স্পার্টানদের নাম মুছে দেব, তোমাদের নিয়ে লেখা বই পুড়িয়ে দেব, তোমাদের নাম মুখে আনলেও তার জিভ কেটে দেব, দুনিয়াটি কেউ জানবেও না যে লিওনিস নামের কোনো রাজা ছিল। এসব কিছু বলে জার্জিস সেখান থেকে চলে যায়। এদিকে স্পার্টানরা পার্সিয়ান সেনাদের মেরে একটা বিশাল পাহাড় তৈরি করে ফেলেছিল, কিন্তু এত কিছুর পরেও রাজা চিন্তায় ছিল।
কারণ আজকের রাত হয়তো সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। কারণ আজ রাতেই জার্জিস তার সবচেয়ে ভয়ঙ্কর সে অন্ধকারের ভূত নামে সৈন্যদেরকে পাঠিয়ে দেয়, যাদের ছিল ভয়ঙ্কর চোখ, তীক্ষ্ণ দাঁত আর রাক্ষসী স্বভাব। এরা এশিয়ার সবচেয়ে রাক্ষসী সৈন্য ছিল, যারা বিগত 500 বছর হল পার্সিয়ান সম্রাটের সব আদেশ পালন করে আসছে। এদেরকে কেউ হারাতে পারত না বলে এদেরকে আত্মাবিহীন অমর বলে ডাকা হতো। কিন্তু যেমনটা লিওনিডস বলেছিল, অমর হলেও তাদেরকে আমরা দেখে নেব। তাই এখন যুদ্ধ শুরু হয়ে যায় স্পার্টানদের সাথে এই ভয়ঙ্কর যোদ্ধাদের। এবারই প্রথম স্পার্টানরা নিজেদের মতো শক্তিশালী কারো সাথে যুদ্ধ করছিল। এই যুদ্ধে বেশ কয়েকজন স্পার্টান সৈন্য শহীদ হয়ে যায়, আর এই অন্ধকারের জানোয়ারগুলো তাদের সাথে এক দানবীয় যোদ্ধাকেও এনেছিল। এই দানবকে কেউ হারাতেই পারছিল না। লড়াইয়ের এক পর্যায়ে লিওনিডাস এই দানবের একটা চোখ নষ্ট করে ফেলে, কিন্তু তবুও দানবটা থামছিলই না। তাই ফাইনালি লিও এই দানবের গলা কেটে তাকে মেরে ফেলে, আর সাথে সাথে লিওনিডাস লুকিয়ে রাখা ডেক্সাসের সৈনিকদের হামলা করতে বলে পার্সিয়ানদের উপরে। আর এই অদক্ষ যোদ্ধারা এলোপাথারি হামলা করতে গিয়ে অনেকে মারা গেল, তারা স্পার্টানদের সাথে এই অন্ধকারের ভূত নামে সৈনিকদেরকেও মেরে ফেলেছিল। এইসব কিছু দেখে নিজেকে দেবতা মনে করা জার্জিসও কিছুটা ভয় পেয়ে যায়। তো সেদিন রাতে স্পার্টান সৈনিকেরা অনেক আনন্দ উদযাপন করছিল, কারণ পার্সিয়ানদের সেরা সৈনিকদেরকেই তারা হারিয়ে দিয়েছে। তাই এখন যারা আসবে তাদেরকে মারে স্পার্টানদের কাছে কোনো ব্যাপারই ছিল না। তাই নিজেদের বিজয় নিয়ে তারা খুবই আশাবাদী ছিল। তাই পরদিন সকালে পার্সিয়ানদের সাথে অনেক আত্মবিশ্বাস নিয়ে তারা যুদ্ধ শুরু করে, আর তারা আরও একদল সৈন্যকে হারিয়ে দেয়। তাদেরকে মারতে এবার ভয়ঙ্কর গন্ডার পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু জন্তুগুলোও স্পার্টানদের কাছে হার মানতে বাধ্য হয়। পার্সিয়ানরা কোনোভাবে বেশি শক্তিতে স্পার্টানদের সাথে পাচ্ছিল না, তাই তারা এবার গোলাবারুদ দিয়ে লিওনিডাসের উপরে হামলা করে দেয়। এতে করেও তারা সুবিধা করতে পারে না, কারণ স্পার্টান যোদ্ধারা তাদের গোলা বারুদের স্তূপ বিস্ফোরিত করে ফেলে। এসব কিছু দেখে রাজা জার্জিস প্রচণ্ড রেগে যায়, আর সে এসব হেরে যাওয়া সৈন্যদেরই সেনাপতিদের গর্দান নিতে থাকে। এরপর যুদ্ধে পাঠানো হয় হুস্তি বাহিনীকে, কিন্তু স্পার্টানরা তাদেরকেও পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেয়। যুদ্ধ করতে করতে স্পার্টানরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনই তাদের ক্যাপ্টেনের সামনে তার ছেলের মাথা কেটে মেরে ফেলা হয়। ক্যাপ্টেন তার যুবক ছেলেকে হারিয়ে পাগল প্রায় হয়ে যায়। সে আলোপাথারে হামলা করে আর অনেক পার্সিয়ানকে মেরে সেদিনের যুদ্ধ জয়ী হয়ে যায়। কিন্তু এদিকে অ্যাফিলিটিস নামে সে কুজো লোকটা লিওনেসের দলে জায়গা না পেয়ে চলে গিয়েছিল জার্জিসের কাছে। সম্রাটের বিশাল দরবারে অনেক ধন সম্পদা সুন্দরী মেয়েদেরকে দেখে অ্যাফিলিটিস অবাক হয়ে যায়। সম্রাট জার্জিস অ্যাফিলিটিসকে বলে, তুমি যদি আমার কাছে নতজানু হও আর আমাকে স্পার্টা রাজ্যে ঢোকার কোনো গোপন রাস্তা দেখিয়ে দাও, তাহলে আমি তোমাকে সোনা, দানা, মেয়ে, প্রাসাদ সবকিছু দেব। কথাটা শুনে অ্যাফিলিটিস জার্জিসের পায়ে পড়ে তার গোলামে মাথা পেতে নেয়। এদিকে স্পার্টা রাজ্যের রানীর সাথে আজকে থেরন দেখা করতে এসেছিল। সে রানীকে আগে থেকেই শোক পালন করতে বলে, কারণ থেরন ভেবেই নিয়েছিল যে পার্সিয়ার লাখ লাখ সৈন্যদের সাথে লিওনিডাস কখনোই পারবে না। সে বলে যে রাজার মৃত্যুর পরে তোমাকে আমি বিয়ে করব। এই কথা শুনে রানী থেরনকে থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়, আর থেরন রেগেমেগে রানীর গলা টিপে ধরে বলে, তোমার স্বামী স্পার্টার আইন ভঙ্গ করে যুদ্ধে গিয়েছে, ও দেশে ফিরলেই আমি ওকে জেলে ঢুকিয়ে দেব। কিন্তু যদি তুমি চাও তাহলে তোমাকে আমি সংসদে কথা বলার ব্যবস্থা করে দিতে পারি, আর কিছু সৈন্য পাঠিয়ে রাজাকে উদ্ধার করে আনতে পারি, কিন্তু তার জন্য আমি তোমাকে চাই। এখানে রাজা লিওনিডাসকে বাঁচাতে থেরনের কাছে নিজেকে সঁপে দেয় রানী। এদিকে যুদ্ধক্ষেত্রে রাতের বেলা সকল আহত সৈন্যরা নিজেদের দেখভাল করেছিল। এদের মাঝে ডেলিস নামের এক যোদ্ধা তার একটা চোখ হারিয়ে ফেলেছিল, আর তখনই সেখানে ডেক্সাস ছুটে চলে আসে। সে রাজাকে বলে যে আমরা শেষ হয়ে গেছি, লিওনিডাস কুজোওয়ালা লোকটা আমাদের সাথে বেইমানি করেছে। ও জার্জিসকে গোপন রাস্তা বলে দিয়েছে। কাল সকাল হতে হতে জার্জিসের সৈন্যরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলবে। আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু লিওনিডাস ও তার যোদ্ধারা শহীদ হয়ে যাবে, কিন্তু মাথা নত করবে না। তার ডেক্সাস নিজে নিজের জীবন বাঁচানোর জন্য তার যোদ্ধাদেরকে নিয়ে দেশে ফিরে যায়, কিন্তু লিওনিডাস তার যোদ্ধাদেরকে বলে প্রস্তুত হতে এক মহাযুদ্ধের জন্য, আর তার সৈন্যরাও রাজার কথা মাথা পেতে নেয়। তাই পরদিন সকালে লিওনিডাস তার এক সৈন্য ডেলিসকে ডেকে বলে, আমি চাই তুমি আহত 100 যোদ্ধাকে নিয়ে দেশে ফিরে যাও। তুমি সবাইকে বলো আমরা কি করেছি, আমাদের সাথে কি হয়েছে। আমরা যেমন হার মানিনি, গ্রিসও যেন কখনো মাথা নত না করে। দেলিওস তার রাজাকে ছেড়ে যেতেই চাচ্ছিল না, কিন্তু লিওনিডাস তবুও তার স্ত্রীর দেয়া লকেটটা ডেলিসকে ধরিয়ে দিয়ে সেদিনই আহত সৈনিকদের সহ তাকে দেশে পাঠিয়ে দেয়। এরপর সে তার যোদ্ধাদেরকে বলে যে আজ সকালে সবাই ইচ্ছে মতো খেয়ে নাও, কারণ রাতের খাবার আমরা জাহান্নামেই গিয়ে খাবো। এদিকে মহারানী আজ সংসদে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে থাকে, আমাদের রাজ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে, অথচ আপনারা সবাই নিশ্চিন্তে বসে আছেন। দেশের সকল আইন তৈরি করা হয়েছে দেশকে বাঁচানোর জন্য, আর আজ যদি আপনারা আইন মেনে যুদ্ধে না জড়ান তাহলে কাল হয়তো আমাদের দেশই থাকবে না। লিওনিডাসকে সাহায্য করুন,
নয়তো আপনাদের আইন, আপনাদের পরিবার, আপনাদের দেশ কোনো কিছুই থাকবে না। এইসব কথা শুনে থেরন উঠে দাঁড়ায়। সে বলে, রানী সাহেবা সংসদে এসে এসব কথা বলে কোনো লাভ নেই। আমরা আমাদের আইন মেনে চলি বলেই স্পার্টা এতদিন নিরাপদে ছিল, কিন্তু আপনার স্বামী আইন ভঙ্গ করে যুদ্ধে গিয়ে আজ আমাদের দেশকে বিপদে ফেলেছে। আর তাছাড়াও আপনি তো চরিত্রহীন। আজকে নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি আমার শয্যাসঙ্গী হয়েছেন, কালকে তো সম্রাট জার্জিসের শয্যাসঙ্গী হয়ে স্পার্টাকেও ধোঁকা দিতে পারে। এই কথা শুনে রানী রেগে মেগে থেরনের পেটে ছুরি মেরে তাকে সেখানেই মেরে ফেলে। আর তখনই থেরনের কাপড়ের ভেতর থেকে সম্রাট জার্জিসের দেয়া পার্সিয়ান স্বর্ণমুদ্রাগুলো নিচে পড়ে যায়। সবাই বুঝে যায় যে থেরন মিথ্যে বলেছে, সে দেশদ্রোহী করেছে, সে জার্জিসের কাছে বিক্রি হয়ে গেছে। এদিকে এফআইটিসে দেখানো রাস্তায় গিয়ে জার্জিসে যোদ্ধারা 4 দিক থেকে স্পার্টান যোদ্ধাদেরকে ঘিরে ফেলেছিল। এখানে আবারও জার্জিসের এক দূত লিওনেডাসকে বলে যে, মহারাজ, লিওনেডাস, আপনার বীরত্ব সাহসিকতা দেখে আমাদের সম্রাট জার্জিস মুগ্ধ হয়ে গেছে। আপনার এত অপরাধের পরেও সম্রাট আপনাকে ক্ষমা করে দেবে। আপনাকে পারস্যের সেনাপতি বানানো হবে। আপনি শুধু মহামান্য জার্জিসের কাছে ক্ষমা চেয়ে হার মেনে নিন। এফআইটিসও রাজাকে অনুরোধ করে হার মেনে নিতে, কিন্তু মৃত্যুর সামনে দাঁড়িয়েও লিওনেডাস ভয় পায়নি। তার পেছনে থাকা প্রত্যেকটা সৈনিক এখনও তাদের রাজার কথাই জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু এক পর্যায়ে রাজা হতাশ হয়ে শুধু এফিলিটিসকে বলে, তুমি চিরকাল বেঁচে থেকো। এফিলিটিসও লজ্জায় চোখ নামিয়ে দেয়। সেই সাথে লিওনেডাস হাঁটু গেড়ে নিজের হার স্বীকার করে নেয়। রাজা শুধু নিজের মাতৃভূমির কথা বারবার মনে হচ্ছিল। এদিকে জার্জিস ভেবেই নিয়েছিল যে সে এই যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু না, এটা ছিল লিওনেডাসের একটা প্ল্যান। সে চিৎকার করার সাথে সাথে পেছন থেকে স্টেলিওস লাফিয়ে এসে দূতকে মেরে ফেলে, আর চোখের পলকে লিওনেডাস তার বর্ষা ছুঁড়ে মারে জার্জিসের দিকে। জার্জিসের মুখের এক অংশ ছিঁড়ে গেলেও সে প্রাণে বেঁচে যায়। আর স্বাভাবিকভাবেই সাথে সাথে লাখ লাখ তীরে বিদ্ধ হয়ে লিওনেডাস ও তার সহযোদ্ধারা সবাই নির্মমভাবে মৃত্যুবরণ করে। সমাপ্ত হয় এক বীরের জীবন। এদিকে ডেলিস দেশে ফিরে মহারানীর হাতে লিওনেডাসের দেয়া লকেটটা ফিরিয়ে দেয়, আর মহারানী সেটা পরিয়ে দেয় তার ছেলেকে। কিন্তু যুদ্ধ এখানেই শেষ হয় না। এবার ডেলিস পুরো স্পার্টাতে ছড়িয়ে দেয় লিওনেডাসের বীরত্বের কথা। সে বলে, আমার রাজা, আমার ভাইয়েরা জীবন দিয়েছে আমাদের জন্য। তারা 300 জন পুরো পারস্যের 3 লাখ যোদ্ধাদের সামনে দাঁড়িয়েছিল অভেদ্য এক দেয়াল হয়ে। আমার রাজার শুধু একটা ইচ্ছে ছিল, যেন আমরা তাকে মনে রাখি। এভাবেই 1 বছর কেটে যায়, আর লিওনেডাসের আত্মত্যাগ স্পার্টানদের রক্ত গরম করে তোলে। তারা এখন নিজেদের দেশ, নিজেদের গ্রিক সাম্রাজ্যকে রক্ষার লড়াই করতে পার্সিয়ানদের বিরুদ্ধে 10,000 স্পার্টান যোদ্ধা একত্রিত হয়ে যায়। আর এবার তাদের নেতৃত্ব দিচ্ছিল কিং লিওনেডাসের সহযোদ্ধা ডেলনাস। আর তারা এবার পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস করার জন্য দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো সত্য ঘটনা অবলম্বনে তৈরি অসাধারণ গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। এটার আরও একটা পার্ট আছে, তাহলে সেটাও নিয়ে আসবো। তো প্লিজ আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন তারা লাইক করে দেবেন। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।